নমস্কার, আপনারা দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি মণিময় রয়েছি আজকে আপনাদের সঙ্গে। প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবকদের জানাই শুভ সকাল, নমস্কার। আজকের অনুষ্ঠান তো শুরু করবই, আর প্রত্যেক দিনের মতন চিরাচরিত আপনারা জানেন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ধীরে ধীরে আমরা স্বাভাবিক পথেও এগোচ্ছি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে শুরুও হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ক্লাসও শুরু হয়ে গিয়েছে। আমাদের ক্লাস অনলাইন ক্লাস, যেটা পড়ুয়াদের জন্য বিশেষ করে আমরা প্রত্যেকটি মুহূর্তে সাহায্যের হাত এই জায়গা থেকে বাড়িয়ে দিয়েছি। এবং আপনারাও খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে যখন জানান যে হ্যাঁ সত্যি আপনারা এই ক্লাস পেয়ে আপনাদের সুবিধে হচ্ছে, তখন আমাদের খুব আনন্দিত হয়, ভালো লাগে। তো আমাদের এই অনুষ্ঠান চলবে খুব স্বাভাবিকভাবেই। আমরা আজকে এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব। আজকে আমরা একটু কবিতার দিকে দৃষ্টি আকর্ষণ করাবো, ক্লাস নবম শ্রেণীর কবিতার দিকে। আমি একটুখানি জানিয়ে রাখি, আজকে আমরা পড়ব নোঙর কবিতা। আর আমাদের সঙ্গে যিনি রয়েছেন, স্যারের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক নারায়ণ মণ্ডল। স্যার, অনেক নমস্কার আপনাকে অনুষ্ঠান। নমস্কার। আমাদের তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে প্রত্যেককে এগোতেই হচ্ছে, তো শুরুতেই যদি কোনো বার্তা আপনার থাকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য। আমরা জানি সবার অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে, পরীক্ষা। অনেকের পরীক্ষা চলছে এবং অনেকের পরীক্ষা হবে মানে একদিন দুদিন 8 তারিখে, কারো 13 তারিখে। তো এই পরীক্ষার মুহূর্তে আমরা সবাই প্রস্তুতির চরম শিখরে আছি। যাই হোক, আমাদের স্কুল তাড়াহুড়ো করে খুলেছে, আবার পরীক্ষাও ঘোষণা করে দিয়েছে। সবাই এই জন্য একটু অভিযোগ করছে, কিন্তু কিছু করার নেই। আমাদের গত বছরের মতন করলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং পরীক্ষাকে বসতে হবে। সবাই মন দিয়ে পরীক্ষায় বসবে এবং ভালো রেজাল্ট করব, এই আশা নিয়ে আজকে আমরা এই শুরু করব নবম শ্রেণীর দিকে। নবম শ্রেণীর পরীক্ষা হচ্ছে, সবাই আমরা জানি। সেই দিকে তাকিয়ে আমরা আজকে শুরু করব। একেবারে বাংলা কবিতা নোঙর সম্বন্ধে স্যার একটুখানি যদি ছোটো করে বলে দেন খুব ভালো হয়। হ্যাঁ, আমরা একটা সুন্দর কবিতা, একটা রূপক ধর্মী একটা কবিতা, নোঙর কবিতা। এই নোঙর কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যার যখন বললেন এই কবিতা নিয়ে আমরা আজ আলোচনা করব। কবিতাটা ছাত্রছাত্রীদের কাছে অনেক সময় মনে হয় একটা কি রূপক বা একটা বহিরঙ্গ অন্তরঙ্গ ব্যাপারগুলো আছে, অর্থের দুই রকম অর্থ রয়েছে, এগুলো একটু বোঝার বিষয় আছে। কিন্তু বুঝে নিতে পারলে খুব সহজ সরলভাবে কবি অজিত দত্ত এটা ব্যাখ্যা করেছেন। একেবারে আর কোনো অসুবিধা হবে না, আমরা যেভাবে বোঝাবো তোমাদের আরও বুঝতে সুবিধে হবে, আর তোমাদের পড়তেও কিন্তু অনেকটা সুবিধা হবে। প্রথম আমি প্রশ্নটার দিকে যাই একটুখানি, স্যারকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। হ্যাঁ অবশ্যই, একটু আলোচনা করুন। একদম করুন, একদম শিওরলি। কারণ আমরা জানি মানে প্রত্যেকটা জিনিসেরই তার যিনি স্রষ্টা, যিনি শিল্পী, তার দিকে আমাদের মানে কবিকে না চিনিবে জীবনচরিতে, তবু জীবনচরিতের মধ্য দিয়ে আমরা জীবনের শুরুয়াত করতে পারি এবং আমাদের তার পটভূমি, কবির উৎস এবং কবি কিভাবে তার জীবন কাটিয়েছেন, এই সমস্ত বিষয় যদি আমরা যত জানতে পারবো ততই আমার তার সৃষ্টিকে আমরা আরও বুঝতে পারবো। সেই দিকে তাকিয়ে আমরা আজকে অজিত দত্ত, আধুনিক কবি, অজিত দত্তর জীবনের কিছু কথা আমরা জানব। কীভাবে অজিত দত্ত তার জীবন শুরু করেছিলেন, তার শুরুবাত জীবনের দিকে আমরা তাকিয়ে যাব অজিত দত্ত। এবং এই কবির পরিচিতি হিসেবে আমরা জানতে পারি অবিভক্ত বাংলার ঢাকার বিক্রমপুর, যেটা এখন বিক্রমপুরে অবস্থিত, সেখানে তার জন্ম হয়েছিল 1907 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। এবং এই তারপরও জীবনযাত্রা শুরু করে বাংলাদেশ থেকে, কিন্তু কলকাতা চলে এসেছিলেন। কলকাতা চলে এসে আবার তাকে বিদ্যাসাগর কলেজে ভর্তি হওয়ার পর তাকে যেতে হলো আবার বাংলাদেশে। দাদা মারা গেলেন, বাংলাদেশে চলে গেলেন। এবং তার যে বাবা ছিলেন অতুল কুমার দত্ত এবং মাতা হেমালিনী দেবী, তিনি খুব সাহিত্য অনুরাগী ছিলেন এবং বাংলাদেশে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা এবং সংস্কৃতে তিনি এমএতে প্রথম বিভাগের প্রথম স্থান অধিকার করেছিলেন। এবং তার যে জীবন শুরু হয়েছিল কল্লোল গোষ্ঠীর মাধ্যমে, এই প্রসঙ্গে বুদ্ধদেব বসুর নাম অবশ্যই উল্লেখ করা দরকার। এবং তার জীবনে যেভাবে তার ভূমিকা ছিল বুদ্ধদেব বসুর কল্লোল পত্রিকা, সে সময় 1930 সালের দিকে, সে সময় রবীন্দ্রনাথ ঠাকুরের প্যারালালি আরেকটি কবিগোষ্ঠী শুরু হয়েছিল, কল্লোল, প্রগতি, কালিকলম, এই সমস্ত কবিতা। সেই বিষয়ে একটু জানা দরকার আছে, কারণ আমরা প্রথম বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে পাশ্চাত্য কবিদের অনুপ্রেরণায় তাদের সংস্পর্শে বাংলা সাহিত্যে একটা পালাবদল হয়েছিল। সেই পালাবদলের সময় কিন্তু অজিত দত্ত ছিলেন। তার মধ্যে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এরকম অনেক কবি ছিলেন, সুধীন্দ্রনাথ দত্ত, প্রত্যেকে তারা কিন্তু এইভাবেই ছিলেন। কিন্তু অজিত দত্ত এই কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু তিনি একটু এড়িয়ে গিয়ে রবীন্দ্র অনুরাগী হয়ে গেছিলেন। রবীন্দ্রকে ছাড়তে পারেননি। অন্য অন্য কবিরা হয়তো রবীন্দ্রনাথকে অতিক্রম করে তারা জীবন শুরু করেছিলেন, তারা কবিতা কাব্য
শুরু করেছিলেন, কিন্তু অজিত দত্ত কিন্তু এগুলো পাশ কাটিয়ে রবীন্দ্র অনুরাগী হয়েছিলেন। এবং তার জীবনে যে বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা জানি 1930 সালে কুসুমের মাস, এই কুসুমের মাস, তাকে কুসুমের মাসের কবি বলা হয়। এবং আমরা জানি পাতাল কন্যা, নষ্ট চাঁদ, এই সমস্ত তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আমরা দেখেছি। আর এই আমাদের পাঠ্য যে নোঙ্গর কবিতাটি, এই নোঙ্গর কবিতাটির যে মূল কাব্যগ্রন্থ আমরা যেটা জানবো নোঙ্গর কবিতাটির, সাদা মেঘ কালো পাহাড়। সাদা মেঘটা কি তালিবস্যকার দেখা, সাদা কিন্তু দন্তস্যকার নয়, এটা জানতে হবে আমাদের। তাহলে এইভাবে দেখলে কবিতা যখন আমরা শুরু করব, দেখা গেল যে কবির যে অনুপাত অজিত দত্ত যেভাবে আমাদের এই কাব্যগ্রন্থগুলো রেখেছেন। 1930 সালে তার কাব্য রচনা শুরু হয়েছিল, 1930 সালে কুসুমের মাস দিয়ে, এবং পাতাল কন্যা 1938 সালে, এবং নষ্ট চাঁদ হলো 1942 খ্রিস্টাব্দে, পুনর্বাহ হচ্ছে 1946 খ্রিস্টাব্দে, ছড়ার বই 1950, ছায়ার আলপনা 1950, জানালা 1959, এবং সাদা মেঘ কালো পাহাড় 1970। তা দেখা গেল এখানে যে বিষয়টা আছে যে প্রত্যেকটা কাব্যগ্রন্থে তার একটা গ্যাপ রয়েছে। অর্থাৎ কবি কিন্তু তার জীবন শুরু করেছিলেন তার বন্ধু বুদ্ধদেব বসুর অনুপ্রেরণা, এবং একই ঘরে তারা থাকতেন, তিনতলা এবং দোতলা দুজনেই থাকতেন। এই দুজনের মধ্যে তো প্রগতি পত্রিকার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের যে একটা নতুনভাবে সৃষ্টি করেছিলেন। কবি শুরুতে রোমান্টিক কবি ছিলেন, তার রোমান্টিকতা সুদূরের পিয়াসী ছিলেন। আর সে সুদূরের পিয়াসী কিন্তু নোঙ্গর কবিতা সেটা বারে বারে ফুটে উঠেছে। আমরা যখন কবিতাটা আলোচনা করব তখন দেখতে পাবো কবির যে যাত্রা, জীবনের শুরু, প্রত্যেকটা মানুষের তার জীবনকে শুরু করতে, এবং তার জীবনের শুরুর মধ্যে তার জীবনের যে পারিপার্শ্বিক যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলিকে অতিক্রম করতে হবে। এবং স্রষ্টা তিনিও অতিক্রম করতে চেয়েছিলেন। এবং তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে এই যে অতিক্রমের মধ্য দিয়ে তার যে কবিতাগুলো যখন দেখব আমরা কবিতা, সেই কবিতার মধ্যে আমরা বলবো, পাড়ি দিতে হবে সিন্ধু পাড়ে, নোঙ্গর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানে। কবি কিন্তু প্রথমে অঙ্গীকারবদ্ধ, আমাকে পাড়ি দিতেই হবে দূর সিন্ধু পাড়ে। কবির লক্ষ্য কিন্তু স্থির আছে, দূর সিন্ধু পাড়ে আমার যেতে হবে, লক্ষ্যস্থল সিন্ধু পাড়। এবং এই সিন্ধু পাড়ের মধ্য দিয়ে যেই আমরা সমুদ্র বলি, একটা নদীর স্রোত, নদী যখন এগিয়ে চলে লক্ষ্য কোথায়, তার সিন্ধু মানে সমুদ্রের দিকে। অর্থাৎ উৎস যেমন আছে তার মোহনাও আছে। এবার কবিও সেটা যে চান, একটা কবি একজন নাবিক হিসাবে নিজেকে মনে করছেন, একজন মাঝি হিসাবে নিজেকে মনে করছেন, যাই বলি আমরা, কিন্তু তার সিন্ধু পাড়ে যেতে হবে। এটা তার আক্ষরিক অর্থ, বৈরঙ্গের অর্থ, কিন্তু অভ্যন্তরীণ অর্থ কী? সিন্ধু পাড় মানে কি? সিন্ধু পাড় হচ্ছে আমাদের মুক্তিলোক, অর্থাৎ যেখানে আমি যেতে চাই। আর কবির মুক্তিলোক কোথায়? কবির সৃষ্টি, সাহিত্য সম্ভার। কবি যেন তার এই দেশকে পাড়িয়ে বিশ্ব সাহিত্যে নিজেকে নিয়ে যেতে চান, বিশ্ব মানবের মাঝে নিজেকে নিয়ে যেতে চান। কিন্তু নোঙ্গর গেছে তটের কিনারে। তো নোঙ্গর কি? বাধা, একটা জীবনের আসক্তিময় একটা বাধা। আর তট মানে কি? মানব সংসার। এই মানব সংসারে আটকে গেছে নোঙ্গরটা। তা সারা রাত ধরে সে কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছে। আবার বলছেন সারা রাত মিছে দাঁড় টানি, এই দাঁড় টানা তার মিছে, মিথ্যা। তবু তিনি কিন্তু এগিয়ে চলেছেন তার কাজের মধ্য দিয়ে। তারপরে বলছে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এই তরীর মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তাহলে সমুদ্রের মধ্যে জোয়ার রয়েছে, এটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক ঘটনা, সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা থাকবে। কবি বলছেন জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে। জোয়ারের ঢেউগুলো ফুলে ওঠে যখন প্রচণ্ড জোয়ার হয়, তার আশেপাশে তার যে পাড়গুলো আছে সেগুলো ছাপিয়ে উঠে আবার সেটা মিশে যায়। এই তরীর মাথা ঠুকে ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ারের ঢেউগুলো কি? তখন যখন নাকি দেখা যাচ্ছে নৌকাটা এক জায়গায় রয়েছে, তার কাছে দিয়ে বাধা হয়ে আছে, নোঙরে বাধা পড়ে আছে। আমরা জানি নৌকা চালাবার নাবিকরা যখন দেয়, নোঙর বলে একটা যে ধাতুব বস্তু, ধাতুব একটা কাঠা বলতে পারে, অঙ্কুশ বলা যেতে পারে। নোঙর কথাটা ফার্সি শব্দ, নোঙর থেকে কথাটা এসছে। তো নোঙর থেকে নোঙর কথাটা এসছে। তাহলে নোঙর একটা হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো একটা ধাতুব কাঁটাযুক্ত একটা অঙ্কুশ, যেখানে আটকে রাখা হয়েছে কাছি দিয়ে, সেটাকে নৌকার যেখানে থাকুক নৌকাটি, কিন্তু তার যে তটের মধ্যে আটকানো থাকে।
এবং যখন আটকে যায় তখন সে কিন্তু কোথাও যেতে নড়াচড়া করে, এখন যেতে কিন্তু পারে না, অর্থাৎ সম্মুখ স্থানে এগিয়ে যেতে পারে না। তাই জন্য মাথা ঠুকে ঠুকে সমুদ্রের দিকে সেই নোঙরটা বারে বারে এক জায়গায় আঘাত কাটছে, কিন্তু সে যেতে পারছে না। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটায় বাধা এই তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে, ভাটার শোষণ। আমরা বললাম এখানে জোয়ার আসছে, তারপর পরবর্তীকালে জোয়ারটার একটা অন্তরঙ্গ অর্থ রয়েছে। আমরা জানি জোয়ার মানে কি, এখানে জোয়ার মানে যে জোয়ার ফুলে ফুলে ওঠে। কবির কাছে জোয়ার যেটা বলছেন তার স্বপ্ন, তিনি স্বপ্নকে পূরণ করার জন্য এগিয়ে চলেছেন, তার লক্ষ্যকে পূরণ করার জন্য এগিয়ে চলেছেন, কিন্তু এগোতে গেলে কী বাধা পাচ্ছে? ভাটার শোষণ। অর্থাৎ ভাটা কিন্তু মানে তার ব্যর্থতা, অর্থাৎ ভেঙে যাওয়া তার জীবনে যে জীবন পথের বাধা, এই বাধাটাকে বলছে ভাটার শোষণ। একটু একটু করে তার শেষ হয়ে যাচ্ছে, তার কাজে এগোতে পারছে না তিনি। স্রোতের প্রবল প্রাণ, স্রোত মানে আমরা জানি প্রাণ, প্রাণধর্ম। সে স্রোতের মাধ্যমে তিনি যে প্রাণধর্মকে আহরণ করতে চেয়েছিলেন, কিন্তু ভাটার শোষণ তাকে আটকে দিচ্ছে। এবং জোয়ার ভাটায় বাধাই তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। অর্থাৎ তিনি বাণিজ্য তরী মানে কি? পণ্য সামগ্রী আমরা বলি। নাবিকরা আমরা জানি মধ্যযুগীয় প্রাচীনকালে যে নাবিকরা বাণিজ্য করার জন্য দেশান্তরে ঘুরে বেড়াতেন এবং তারা বাণিজ্য তরী নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করত। তো সেই পণ্য সামগ্রীর জন্য, তার জন্য বাণিজ্য বসতির লক্ষ্মী আমরা বলি, যে বাণিজ্যের মধ্যে লক্ষ্মীর অবস্থান, অর্থ সম্পদ প্রাপ্তি। কিন্তু কবি তো নাবিক নন। কবি তাহলে কী আছেন? কবি তার সৃষ্টিকে নিয়ে বিশ্ব মাজারে যেতে চান, বিশ্বের সম্মুখে যেতে চান। তাই তার বাণিজ্য তরী বাধা, কিন্তু তার বাণিজ্য বাধা পড়ে আছে। যাবেন কী করে? যাবেন কী করে, এই তার একটা প্রশ্ন, আমি যাব কী করে? তাই বাণিজ্য তরীকে তিনি যেতেন। পরের স্তবকে আমরা চলে যাচ্ছি। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাধা তবু এই নৌকা চিরকাল। বলছে দাঁড় মানে কি? দাঁড়টা তো আমরা জানি, দাঁড় দিয়ে বৈঠা বলি আমরা, দাঁড় দিয়ে নৌকাটা এগিয়ে নিয়ে যায়। আবার মাস্তুল কেন? মাস্তুল বলছে আমরা যখন সেই জায়গাটাকে আরও দ্রুতভাবে যেতে চাই, অর্থাৎ বাতাসের দিকে যখন নাকি একটা মাস্তুল মানে একটা বৃহৎ একটা লৌহ কাষ্ঠদণ্ড বিশিষ্ট, তার মধ্যে একটা কাপড়ের একটা থাকে, কাপড় পর্দা টাইপের বড় লম্বা, সেটা যখন স্রোতের সঙ্গে এগিয়ে যায় বাতাসের সাথে, তখন সেটা অনেক দূর এগিয়ে যায়, মানে আরও গতিশীল হওয়ার জন্য। মানে তার গন্তব্যস্থলে যাওয়ার যে দ্রুততা, যতটা তাড়াতাড়ি যাবেন ততই তার লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবেন। তাই কী বলছে এখানে? যতই মাস্তুলের বাঁধি পাল, কিন্তু মাস্তুলে তো বাঁধি পাল বেঁধে আছে, কিন্তু তবু কেন নোঙরের কাছে বাধা তবু এই চিরকাল। কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু আমার নৌকাটা তো বাধা পড়ে আছে নোঙরে। সেই সংসারের আসক্তির মধ্যে, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব কিছুর মধ্যে তার একটা বাধা রয়েছে। এই বাধা থেকে তিনি বেরোতে পারছেন না, চেষ্টা করছেন। আর এই চেষ্টা চিরকাল ধরে একটা মানুষের জীবনে সুদূরের পিয়াসী যারা, তারা কিন্তু এই বাধা থেকে কখন নিজেকে নিরস্ত হতে পারে না, তারা এগিয়ে যায়। যারা জীবনমুখী, যারা রোমান্টিক, যারা স্বপ্নকে দেখতে চায়, তারা কখনো আটকাতে পারে না। মানবময় জীবনে এটাই কোনো চরম আমাদের লক্ষ্য হওয়া উচিত। তারপরে আমাদের কি বলছে? নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। নিস্তব্ধ মুহূর্তগুলি আমরা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিস্তব্ধ মুহূর্ত আছে। নিস্তব্ধ মুহূর্তে আমরা কখনো নিজে নিজে কথা বলি, একা একা কথা বলি। এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক অর্থ রয়েছে। নিজেকে জানার চেষ্টা করি, আমি কি করব। তাই নিস্তব্ধ মুহূর্তগুলো নিজেকে জানার মধ্য দিয়ে যে নিজেকে সেই খুঁজে পায়। আর এখানে সাগর গর্জনে দুটো অর্থ আছে। একটা সাগর গর্জন মানে তার যে স্বপ্ন পূরণের যে মাধ্যম সেটা, আরেকটা হলো তার ঘাত প্রতিঘাতের মধ্যে তাকে উঠতে হবে। আর তার মাঝে তাকে শুনতে হচ্ছে আবার স্রোতের বিদ্রুপ, কারণ সে তো এগোতে পারছে না, সে তো যেতে পারছে না। প্রতিবার দ্বারের নিক্ষেপ করছেন, প্রতিবারে তিনি আটকে যাচ্ছেন। আর স্রোতের বিদ্রুপ, এই বিদ্রুপ তাকে শুনতে হচ্ছে। আমরা জানি জীবন চলার পথে আমাদের অনেকের বিদ্রুপ আমাদের শুনতে হয়। যারা এগিয়ে চলেন তারা কিন্তু বিদ্রুপকে উপেক্ষা করে চলেন, আর যারা ওই বিদ্রুপে আটকে গেল তারা কিন্তু জীবনের ওখানেই শেষ হয়ে গেল।
কবি এখানে সাধারণ মধ্যবিত্তদের বলতে চাইছেন, তার জীবনের সঙ্গে বলতে চাইছেন, আমরা এর অনুভব করছি, আমরা পাঠক হিসাবে আমরা কি বিদ্রোহ শুনে থেমে যাব নাকি এগিয়ে যাব? এখানে কিন্তু সেই প্রশ্নটা বারবারই আমাদের কাছে ঘনিয়ে আসছে। যত এই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, তত এই বিরামহীন এই দাঁড় টানা। তারা, এখানে তারার একটা প্রতীক চিহ্ন, তারার মধ্যে তার যে সহায়ক একটা পথ নির্দেশক তারা। আমরা জানি আগের দিনে নাবিকরা শুকতারা, ধ্রুবতারা এইসব কথা আমরা জেনেছি। তাদের মাধ্যমে নাবিকরা কী করতো, দূর সমুদ্র পাড়ি দিত, ওটাকে নির্দেশিকা হিসেবে রাখতো, পথ নির্দেশিকা। যতই সেই আশা বুক ভেদে আছে যে আমি যাচ্ছি, আমার সামনে আমার নির্দেশিকা রয়েছে, আমি এগিয়ে যাব, তারার দিকে চেয়ে কবির দিকের নিশানা দেখছেন, কিন্তু পরে বলছেন আবার ততই বিরামহীন এই দাঁড় টানা। বলছে আমার দাঁড় টানা কিন্তু বিরামহীন অবস্থায় আছে, আমি কিন্তু থেমে নেই, আমি এগিয়ে চলেছি। তাই যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। অর্থাৎ কবি বিরামহীনভাবে দাঁড় টেনে চলেছেন। তারপরে কি বলছেন, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। কবির কিন্তু আক্ষেপ পাওয়া যাচ্ছে এখানে। আবার পরবর্তী যখন নাকি আমরা এখানে শুরু করলেন, তরি ভরা পণ্য নিয়ে আমার সাহিত্য ভাণ্ডার আমি সৃষ্টি করে রেখেছি, আমি সৃষ্টি সম্ভারকে সাজিয়ে রেখেছি, আমি সপ্ত সিন্ধু পার মানে 7 সাগরের সমুদ্র, আমরা বলি না সপ্ত সিন্ধু পারে যেতে হবে আমাদের, সেই সপ্ত সিন্ধু পারে আমি যাব। সপ্ত সিন্ধু পারের এখানে যে তার প্রতীক চিহ্ন, এখানে সপ্ত সিন্ধু আমরা জানি, সপ্ত সিন্ধু আমাদের এখানে জীবনের যে 7খানা সমুদ্রের 7খানা নদী সঙ্গমস্থল সপ্তম সিন্ধু বলি আমরা। এখানে আমাদের আমরা যদি আক্ষরিক অর্থ বলি, তা লবণ আছে, ইক্ষু আছে, সুরা রয়েছে, সর্পি রয়েছে, দুগ্ধ দই জল, এই 7খানাকে একসঙ্গে আবার আক্ষরিক সপ্ত সিন্ধু বলা হয়। তা কবির কাছে সপ্ত সিন্ধুর কোথায়? কবি সেখানে পাড়ি দিতে চান। অর্থাৎ পাশ্চাত্য পাড়িয়ে আমাদের জানি, আমাদের মনীষীরা অনেক সময় আমাদের বিদেশে গেছেন, তারা ভারতবর্ষের ধর্ম সংস্কৃতিকে প্রচার করেছেন, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে তারা প্রচার করেছেন এবং তারা বিখ্যাত হয়েছেন, ভারতবর্ষকে তারা বিশ্বের মাজারে স্থান করে দিয়েছেন। সেখানেও আমরা দেখেছি নোঙর কখনো জানি পড়ে গেছে তটের কিনারায়, কিন্তু তার কবি বলছেন আমার নোঙর তো সে তটের কিনারে আটকে রয়েছে, অর্থাৎ আমি যেখান থেকে শুরু করলাম সেখানেই পড়ে আছি, আমি তো এতটুকু আগাতে পারছি না। তবুও কবি কিন্তু ক্লান্ত হননি, কিন্তু ক্লান্ত হতে পারেন না, কারণ তিনি তো স্রষ্টা। তাই বলছেন সারা রাত তবু দাঁড় টানি, অবিরামভাবে তিনি দাঁড় টেনে চলেছেন, তিনি এতটুকুর জন্য থামছেন না। এইভাবে দেখা গেছে কবি তার যাত্রাপথে, তার জীবন পথে এগিয়ে চলেছেন এবং রোমান্টিক কবি, সুদূরের পিয়াসী কবি, তিনি কখনো থেমে নেই। এই যাত্রা অনধিকাল ধরে চলবে, এই যাত্রা কখনো থামবে না। কবিতাটা মোটামুটি বলা হলো। এবার যদি স্যার কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আমি একেবারে তারা সরাসরি প্রশ্নের দিকে, যারা ছোট ছোট শিক্ষার্থীরা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে এবং স্যারের থেকেও জানবো এই বিষয়টা দিয়ে। স্যার, খুব তাৎপর্যপূর্ণ কবিতাটা, খুবই উল্লেখযোগ্য জায়গা। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, এই জায়গায় প্রশ্ন হচ্ছে নোঙর কবিতায় স্থিতি এবং গতির ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হয়তো সম্ভবত আসে, তো একদম এটা নিয়ে যদি একটু আলোচনায় যাই। কবি কিন্তু প্রথমে কমিটমেন্ট ছিলেন যে পাড়ি দিতে হবে দূর সমুদ্র, সিন্ধু পাড়ে আর কি। চড়ুইভাতি কবিতা একবার কবি বলেছিলেন, তার একটা বিখ্যাত কবিতা, হৃদয় এখন অপূর্ব ফাল্গুনী, বাঁধন ছাড়া তার যে আকাঙ্ক্ষা। হৃদয় মানে তার হৃদয়ের তার যে এগিয়ে চলার মধ্যে চড়ুইভাতি এগিয়ে চলো। আমাদের উপনিষদে আছে, ভারতীয় শাস্ত্রে আছে, এগিয়ে চলা মন্ত্র মধ্যে, পিছিয়ে পড়া নয়। তা কবিও সুদূরের পিয়াসী, কবি গতিশীল, গতিময়তার মধ্যে এগিয়ে যেতে চান, কবির সৃষ্টির মধ্যে এগিয়ে যেতে চান। এবং রোমান্টিক কবি, তিনি রোমান্টিকতার মধ্য দিয়ে সাধ্য এবং সাধন পূরণের যে তার ফারাক রয়েছে, সাধ্য এবং সাধন, যে আমার কতটা সাধ্য রয়েছে এবং সাধ্য অনুযায়ী কতটা আমি সাধন করতে পেরেছি,
এবং সাধন করতে গেলে কি হবে, তার যে আকুলতা, যে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে পিছিয়ে গেলে হবে না, তাই এগিয়ে যাওয়ার জন্য তার নিজস্ব যে ব্যক্তিগত সংবেদনশীল কবি, তিনি এগিয়ে যেতে চান, কিন্তু তার এগিয়ে যাওয়ার গতি এবং স্থিতি, স্থিতি মানে আটকে যাওয়া আর গতি মানে এগিয়ে চলা। কিন্তু কবি তার এই যে সাধ্য সাধনের মধ্যে যে ফারাকটুকু রয়েছে, এই ফারাকটুকুর জন্য তার আকুলতা, তার যন্ত্রণা, জীবন থেমে যাচ্ছে। তাহলে গতিশীলতার এই যে বলছে এখানে স্থিতি এবং গতি, তার মানে এক জায়গায় তিনি থেমে আছেন, আবার তিনি গতিও বলছেন, তিনি এগিয়েও যেতে চান। ঠিক, এই জন্য এটা বলা হয়েছে গতি এবং স্থিতির এই যে ব্যাখ্যাটা, কবি এইভাবে তার গতি স্থিতির ব্যাখ্যাটা এইভাবে আমরা করতে পারি। দ্বিতীয় প্রশ্নে চলে যাই। আমার বাণিজ্য তরী পড়ে আছে, এই কবিতায় জীবনের পথ চলা এবং বাণিজ্য তরীর প্রসঙ্গ এটা কিভাবে সম্পর্কিত হয়ে উঠেছে, এই 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 জায়গাটা যদি একটু ব্যাখ্যা আমরা একটু ছাত্রছাত্রীদের দিই। থ্যাংক ইউ। তো বাণিজ্য তরী, এখানে আমি প্রথমেই বলেছিলাম যে বাণিজ্য তরীর কথাটা, যে আমরা কবি তো এগিয়ে চলেছেন, চরমেয়তা জীবন, এগিয়ে চলা জীবন আমরা বারবারই বলছি। তাহলে বাণিজ্য তরীর কবির যে জাত জীবন, মানব জীবনের পথ চলার যে ব্যঞ্জনা, এখানে ব্যঞ্জনা বিশুদ্ধ হয়েছে। আমরা প্রাচীন যুগে আমরা বলেছিলাম যে তার যে বাণিজ্য তরী মাধ্যমে প্রাচীন ও মধ্যযুগের যারা নাবিক তারা এগিয়ে যেত, কিন্তু কবি এখানে, কবি তো নাবিক না, আমি আগেই বললাম, কবি তো নাবিক না, কবি তো স্রষ্টা, কবি। তার বাণিজ্য তরী কী হতে পারে, তার সাহিত্য সম্ভার। তাহলে সাহিত্য সম্ভার নিয়ে তিনি এগিয়ে যেতে চান, এবং তার যে সুদূরের হাতছানি তার মধ্যে রয়েছে, কিন্তু এই হাতছানির মধ্য দিয়ে তার যে পসরা, তিনি সেই পসরা নিয়ে যেতে চান, তার মূল লক্ষ্য, কিন্তু লক্ষ্যে তিনি আটকে যাচ্ছেন, পরিবার আটকে দিচ্ছে, সংসার আটকে দিচ্ছে, সমাজ জীবন আটকে দিচ্ছে। তাই তার এই আক্ষেপ, এবং এই সাহিত্য সম্ভারকে তিনি নিতে পারছেন। তো তিনি বিশ্ব মাজারে তার ভৌগোলিক যে সীমারেখা, তার রাষ্ট্রের সীমারেখা পাড়িয়ে বিশ্ব সাহিত্যে, বিশ্ব সীমারেখার মধ্য দিয়ে বিশ্বজনের মাধ্যমে তিনি যেতে চান। তাই তিনি বলছেন বাণিজ্য তরী নিয়ে আমি যেতে চাই। এবং তিনি বলছেন, কি বলছেন, যে আমার যে লাইনটা বললাম, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তা আমার বাণিজ্য তরী, এখানে তার যে সাহিত্য সম্ভার সেটা বাধা পড়ে আছে, এটা তার আক্ষেপ। ঠিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে। আমি তৃতীয় প্রশ্নতে চলে যাই। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল। উদ্ধৃত অংশের মধ্যে দিয়ে কবি প্রকৃতপক্ষে কি বলছেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন বলছেন। যে এখানে কবি প্রথমে যেটা আমরা জানি, এখানে রোমান্টিক কবি অজিত দত্তর, আমরা লেখার সময় আমরা কিছু কিছু কোটেশনও দেবো, কারণ প্রাসঙ্গিকতা বললে কিছু লাইনের কোটেশনও দিলে আমাদের ভালো হয়, উত্তরটা খুব ভালো হয়। সবাই চেষ্টা করব, পড়ুয়ারা যারা লিখবেন সুন্দরভাবে উত্তর লিখতে গেলে আমাদের কিন্তু কিছু কোটেশন দিতে হবে। এখানে যে প্রশ্নটা আপনি করছেন, যে কি বলছেন, যতই না দাঁড় টানি, তা দাঁড়ের যে আমাদের যে উপকরণগুলো রয়েছে আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য, কবি তো আগে কমিটমেন্ট করে দাঁড়িয়ে পাড়ি দিতে হবে দূর সিন্ধু পাড়ে। তাহলে এই পাড়ি দেওয়ার জন্য কবির যে উপকরণগুলো রয়েছে, সেই উপকরণগুলো কি রয়েছে? উপকরণগুলোর মধ্যে রয়েছে মাস্তুল রয়েছে, তারপরে দাঁড় রয়েছে, তারপরে আপনার মানে পাল রয়েছে। এগুলো সবই উপক্রম সামগ্রী, উপকরণ এগুলো। তাহলে জীবনভর তিনি এগিয়ে চলেছেন তার পসরা নিয়ে, তার কাব্য নিয়ে, তার সাহিত্য নিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিল্পী এগিয়ে চলার মধ্যে যে তার যে মানে এগিয়ে চলার যেতে পারছেন না, আটকে যাচ্ছেন। এবং তখন তার কি বলছেন, যে আমার যে ওই কি বলেন ওই লাইনটা, যতই মাছ তুলে বাঁধি পাল, যতই তিনি দিচ্ছেন, মানে তিনি বারবারই চেষ্টা করছেন, তিনি নিরন্তরভাবে চেষ্টা করছেন, কিন্তু যতই দাঁড় টানি ততই মাছ তুলে বাঁধি পাল। তাহলে মাছ তুলে পাল বাঁধছেন কেন? আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য। কিন্তু নোঙরের কাছে বাধা পড়ে তবু নৌকা চিরকাল। এই বাধা চিরকাল থাকবে, আর আমরা চিরকাল এগিয়ে যাব, এই কথা এখানে বলছে। বাধা আমরা পিছিয়ে গেলে হবে না, থেমে গেলে হবে না, চিরকাল নিরন্তরভাবে এই কাজ চলবে। আর উপকরণগুলো নিয়ে আমরা এগিয়ে যাব, উপকরণ আমাদের সঙ্গে থাকবে, বাধাও থাকবে, বিপত্তি থাকবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর এটার সাথে খুব আরেকটা জায়গা যায় হয়তো, সারা রাত মিছে দাঁড় টানি। কবি মিছে দাঁড় টানো কেন এটা বলছেন, মানে এই আক্ষেপের জায়গাটা কেন? বাহ, সুন্দর প্রশ্ন।
এখানে আমাদের অনেক বিষয় বেরিয়ে আসছে। সারা রাত, আমি সারা রাতের কথা বলছি, রাত দিন একটা সন্ধিক্ষণ, রাত এবং দিন। রাতের বেলা দিনের বেলা আমরা কর্মময় জীবনে থেকে, রাতের বেলা কী করি আমরা নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করি। রাতের বেলা রাত মানে আমরা নিজেকে, নিজের স্বপ্নগুলো, নিজের কাজগুলো পূরণ করার চেষ্টা করি। আবার অন্যভাবে রাত কিন্তু কবির যে মানে বহিরঙ্গ বা অন্তরঙ্গের কথা বলছি, অন্তরঙ্গ রাত মানে তো একটা মানে অন্ধকার, একটা ব্যর্থতা। রাতের মধ্যে যে স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা সে ব্যর্থতায় পড়ে যাচ্ছি। তা রাত, সে কালো রাত, এগুলো ছিল সেই মানে আমরা যে মানে আমাদের দুঃখ, যন্ত্রণা, হতাশা, এগুলোর অংশবিশেষ। তাহলে সারা রাত ধরে যে বিশ্রামের সময় আমি যে নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে চলছি, এবং তিনি তার এই সাধনাকে চালিয়ে যাচ্ছেন সারা রাত ধরে। রাতের একটা অর্থ বললাম, রাত মানে সে বিশ্রামের সময়, তার স্বপ্ন পূরণের জন্য তার নিজেকে নিজের সৃষ্টিকে তৈরি করা, নিজের সৃষ্টি করা, তার শিল্পসত্তাকে বজায় রাখা, কবি হিসাবে বলছি। কিন্তু এই রাতেই আবার কি আছে, রাতে কিন্তু তার অন্ধকার, অর্থাৎ সুখ এবং দুঃখ, একটা সুখ এবং দুঃখের পরিপূরক হচ্ছে জীবনও, তাই সুখ এবং দুঃখের পরিপূরক। তাই সারা রাত ধরে আমি দাঁড় টানি, এই সারা রাত অর্থে এখানে সেটাই বোঝানো হয়েছে। এরপরের প্রশ্নে আমরা আসি। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এটার ব্যাখ্যা স্যার। আচ্ছা, আমরা জানি স্রোতের, আমরা এতক্ষণ আমরা পড়ার সময় আমরা কিছু আলোচনা করেছি, যারা শুনেছে ক্লাসটা, আমরা স্রোতের কথা বলছিলাম যে আমরা স্রোত আর হলো যে বললাম স্রোত এবং হলো ভাটা, দুটি বিপরীত শব্দ। স্রোতের মাধ্যমে স্রোত মানে স্বপ্ন, আর ভাটা মানে ব্যর্থতা। তাই এখানে যেটা বলছে স্রোতের কথা বলছে, স্রোতের প্রবল প্রাণ, অর্থাৎ প্রাণ মানে হচ্ছে তার যে স্রোত মানে প্রাণের প্রতীক। স্রোত মানে উদ্যমতা, স্রোত মানে হচ্ছিল তার যে জীবনের স্বপ্নের পারিজাত, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই। স্বপ্ন ছাড়া কোনো মানুষ এগোতে পারে না, স্বপ্নই তার জীবনের বেঁচে থাকার মাধ্যম। আমরা হতাশায় পড়ি, কিন্তু যখন যারা স্বপ্ন মানে এপিজে আব্দুল কালাম বলেছেন স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে হবে, যুবকদের বলেছেন, কিন্তু এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না, আমার রাতে জেগে জেগে স্বপ্ন দেখলে হবে না, যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না সেই স্বপ্ন আমি দেখব। আর কবি সেই স্বপ্ন দেখছেন। তাই কবি এই স্বপ্ন দেখে তিনি বলছেন যে আমার যে জোয়ারের কুল ছাপিয়ে গেল আমার জীবন থেকে, জোয়ারের কুল ছাপিয়ে যাচ্ছে, আমার স্রোত প্রাণ আমার এগিয়ে চলছে, কিন্তু ভাটা সব কিছু শেষ করে দেয়। আনন্দ এবং উত্থান এবং পতন, উত্থান হচ্ছিল জীবনের স্রোতের পরিপূরক, আর পতনটা হচ্ছে ভাটার পরিপূরক। তাহলে এই আনন্দ উত্থানের মধ্য দিয়ে আমরা স্রোতের মধ্যে আলো মানে কি স্বপ্নময়তা, স্রোত মানে স্বপ্নময়তা মানে বলবো আমরা স্বপ্নের প্রতীক স্রোত। আর আরেকটা বলছি যে আমরা যে স্রোতের বিপরীত বলি ভাটা মানে অন্ধকার। তার মানে স্রোত এবং ভাটা এই দুটোই জীবনের অঙ্গ পরিপূরক। তবুও কিন্তু আমরা জীবনের এই দুঃখ যন্ত্রণা আছে বলে জীবন এত সুন্দর। তাই কবি বলছেন যে স্রোত এবং ভাটা দুটোই যেন আমার ভাটার এই বাধা তটের কাছে আটকে গেছে, মানব সংসারে জীবনে আষ্টে পৃষ্ঠে আমি যেন আটকে গেছি, এটা কবি স্বীকার করছেন। তবু তিনি বলছেন আমাকে এগিয়ে যেতে হবে, আমার থামিয়ে গেলে আমাকে হবে না, এটা তাই। খুব সুন্দর ব্যাখ্যা এটা। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, কোন প্রসঙ্গে বলা হয়েছে, কেন? নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে, এখানে কবি যখন নাকি তার একান্তে আর লোকান্তে দুটো কথা আছে। একান্তে মানে নিজেকে জানা, আর সে নিজেকে জানার মুহূর্ত নিস্তব্ধ যখন থাকি আমি, আর লোকান্তে মানে লোককে জানা। আচ্ছা, সে লোক যখন জানি তখন আমার সেই যখন জনসমাগম তখন আমি লোকের মাধ্যমে খুঁজে নিয়ে আমি কাকে জানবো। কিন্তু একান্তে যেটা জানা সেটা হলো বড় প্রশ্ন। তাহলে সেই একান্তে জানার জন্য নিস্তব্ধ মুহূর্তগুলো আমার জীবনের একটা মুহূর্ত।
আর সে নিস্তব্ধ মুহূর্তে যখন নাকি নিজের এই স্বপ্ন, নিজের যে জানার যে বিষয়গুলো আমার মুহূর্ত জেগে উঠবে, তখন তার পরিণামে পরক্ষণে সাগর গর্জন ওঠে কেঁপে স্রোতের বিদ্রোহ শুনে। যখন আমি পরিকল্পনা করলাম আমি এগিয়ে যাব, আমি নিজেকে জানবো, নিজেকে এগিয়ে নিয়ে যাব, হ্যাঁ, ঠিক তার পর মুহূর্তে সাগর গর্জনের মাধ্যমে আচ্ছা, আমি যেন স্রোতের বিদ্রোহ শুনতে পাই। বেশ। স্যার একটু বিরত করব, হ্যাঁ, দুটো ফোন আমাদের রয়েছে, হ্যাঁ, ঠিক, একটু নিয়ে নেবো আমরা। আর আমাদের অনুষ্ঠানে তো অবশ্যই পড়ুয়ারাও ফোন করেন, অভিভাবকরাও ফোন করেন। নমস্কার, কে রয়েছে? হ্যালো, স্যার বলুন। হ্যাঁ সরাসরি রয়েছে, বলো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন। বলো তোমার প্রশ্ন, বলো, তুমি টেলিফোন করেছো, বলো। এই তো 2004 মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? আমি ঠিক বুঝতে পারলাম না। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? 2004 কোশ্চেনটা। আস্তে আস্তে কথাগুলো আচ্ছা আমি বুঝতে পেরেছি স্যার, কী বলছো একটু বলুন। আচ্ছা, আমি প্রথম 2-4 প্রশ্ন আপনি বলছেন। বেশ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের আরও একটা কল রয়েছে, আমরা একটু কথা বলবো। হ্যালো, হ্যালো, বেশ, আচ্ছা ঠিক আছে, আমরা পরের ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমাদের যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আলোচনা যেরকম করছিলাম আমরা চালাই। স্যার, তাহলে আমরা ওর কোনো প্রশ্ন বোঝা যাচ্ছে না। না, আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে স্যার, কী প্রশ্ন করছিলেন আপনি? ওই যেটা, হ্যাঁ, নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জন ওঠে কেঁপে। আচ্ছা, তাহলে নিস্তব্ধ মুহূর্ত আমি ব্যাখ্যা করলাম। নিস্তব্ধ মানে আমার একান্তে নিজের নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য এগুলো স্থির করতে হবে নিস্তব্ধ মুহূর্তে। যখন আমি ঠিক করলাম আমি এগিয়ে চলছি, সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে সাগর গর্জনে উঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোত বলছে, বিদ্রুপ তুমি কিন্তু এগোতে পারছো না, তুমি প্রতিবারই পিছিয়ে যাচ্ছ। যতবারে দ্বারের নিক্ষেপ দিচ্ছি আমি, নৌকা বেয়ে চলছি, বাহানোর চেষ্টা করছি, আমি এক জায়গায় রয়েছি। তাই কবি বলছেন যে নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে উঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। তার মানে আমার এই যে যাওয়ার দ্বার, যে জোয়ারের যে দুকুল ছাপিয়ে দ্বারের যে দাপট আমাকে শুনতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, বিদ্রুপ শুনতে হচ্ছে, কিন্তু আমি কিন্তু এগিয়ে চলেছি। নিস্তব্ধ মুহূর্তের মধ্য দিয়ে আমাকে এগোতেই হবে। হ্যাঁ স্যার। বেশ, পরবর্তীতে আসি আমরা। এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, এটার অর্থ কি? এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। হ্যাঁ, তাহলে আমরা জানি এ তরিতে আমরা প্রথমে বলেছিলাম যে মাথা ঠুকে মানে বারে বারে যখন নাকি একটা কাজ যখন বারবার হয়, সেই কাজটা যতই তারার দিকে চেয়ে করি তখন আমরা বারবার ঠুকছে, মানে একটা কাজটাকে কন্টিনিউয়াস লেভেলে কাজটা এগিয়ে চলছে বারে বারে। আর তারার দিকে তিনি একদিকে যখন আমি এগোতে পারছি, তো তার নির্দেশিকা তার তারা রয়েছে। তার যে আমরা আগে বলেছিলাম যে নাবিকরা যাওয়ার সময় তার লক্ষ্য স্থির করে তার সঠিক যাচ্ছেন কি না তার দিক নির্দেশ করার জন্য তারাকে সিম্বলিক রাখে, প্রতীক রাখে। তো যতই তারার দিকে চেয়ে দেখি নিশানা ততই বিরাম। তাহলে ঠুকছে বারবারে আমি যাচ্ছি, আর কবি কিন্তু তার লক্ষ্যে কিন্তু তাকিয়ে আছেন। তিনি কতটা এগোচ্ছেন সেটাও কিন্তু তিনি বারবার মাপার চেষ্টা করছেন। আমি যেতে পারছি তো, জরিপ করছেন যে আমি এগোতে পারছি তো, সেই ব্যাপারে কিন্তু সজাগ কবি, সজাগ আছেন কবি। এবং সজাগের মধ্য দিয়ে তিনি তার আহ্বানের প্রতি তার একান্ত যে মানে ইচ্ছা, সেই ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে। যতই আমি করছি ততই যেন আবার কবি বলছেন তারার দিকে আমি চেয়ে থাকি। অর্থাৎ কিনা আমি লক্ষ্যে আমি ঠিক আছি, লক্ষ্যে আমি ঠিক এগিয়ে চলছি। এই ভাবনাও কিন্তু, এই ভাবনা থেকে কিন্তু কখনো তিনি দূরে যেতে পারছেন না। এই ভাবনাটা তাকে বারে বারে তাকে বারে বারে স্মরণ করে দিচ্ছে যে আমি ঠিক আছি তো, আমি এগোতেও পারছি তো। এই ভাড়াটাই এটা এখানে সেটা বলার চেষ্টা হচ্ছে এখানে। আচ্ছা,
এগুলো তো ব্যাখ্যা তো অনেকগুলো রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন এর সঙ্গে হয়তো খুব সামঞ্জস্যপূর্ণ, যে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা। হ্যাঁ, তাহলে দিকটা হচ্ছিল দিকটা ঠিক রাখতে হবে। দিকটা মানে কি, তারা আমাকে সেই দিকটাকে নির্দেশ করছে, সেই নিশানাকে নির্দেশ করছে। সেই নিশানা আমি যদি ঠিক রাখি, তাহলে আমার যাত্রা আমার সঠিকভাবে হবে। কবি যেই সমস্যাটা কবি বারবার বলছেন, তার যে আক্ষেপটা বারবার, তার যন্ত্রণাটা বারবার, একটা জীবনের অঙ্গটাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, জীবনের যে জীবন চলার পথটাকে। তা এখানে কবি এই বাধা মানে আমরা কিন্তু বেঁধে থাকবো না, আমাদের জীবন কখনো মানে অপূর্ণ হতে পারে না। এখানে হতাশার কোনো কারণ নেই। কবি এখানে বলছেন মানে কবি থেমে আছেন তা নয়, বা আমরা এইভাবে থাকবো তা নয়। কবির বার্তা আছে, বার্তার মধ্য দিয়ে আমরা হ্যাঁ বাধা পাবো, কিন্তু আমাদের নিশানাকে ঠিক রাখতে হবে, এখানে এটা বলার চেষ্টা করছি। আমাদেরকে বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে, মানে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। তো এটা হয়তো কবি বুঝিয়েছেন, পাড়িয়ে দিতে দূর সিন্ধু পারে, এটাও খুব ইম্পর্টেন্ট কোট একখানা। তো এটার ব্যাখ্যাটা যদি স্যার বলেন। পাড়ি দিতে হবে, কবি তার লক্ষ্যস্থলে কিন্তু এতটুকু তার কমিটমেন্ট, তার যে বলার সঙ্গে কাজের যে মিল রয়েছে, যে কবি একদম লক্ষ্য স্থির করে রেখেছেন যে আমাকে যেতেই হবে, যে করে হোক আমি যাবই ওখানে। এই যে নিজের ধ্যেয়নিষ্ঠ, তার কর্মের প্রতি ধ্যেয়নিষ্ঠতা, তার স্বপ্নের প্রতি ধ্যেয়নিষ্ঠতা, একনিষ্ঠতা, এবং সেই পাড়ি দেওয়ার জন্য যার যে প্রতিকূল পরিস্থিতিগুলো হোক না কেন, তিনি জানতেন, তিনি প্রথমেই বলছেন পাড়ি দিতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে চলতে হবে। এবং কোথায় যাব? দূর সমুদ্র, দূর, কথাটা দূর বলেছে, কিন্তু মানে তিনি জানতেন আমাকে দূরে, আমার জায়গাটা কিন্তু অত সহজ নয়, জায়গাটা কণ্টকময়, মানে কণ্টকাকীর্ণ পথ আমাদের, সেই কণ্টকাকীর্ণ পথ আমাদের রয়েছে, কণ্টকময় সেই পথ আমাদের রয়েছে। সেই পথকে কিন্তু আমাদের অতিক্রম করার জন্য মানসিক প্রস্তুতি, এই মানসিক প্রস্তুতি তিনি কিন্তু একদম পরিষ্কার আছে, মানসিক প্রস্তুতির প্রতি তার একদম ধ্যেয়নিষ্ঠ রয়েছে, এবং তার বুদ্ধি এবং তার বিবেক, এবং বুদ্ধি বিবেক এবং জ্ঞান সজাগ রয়েছে, এবং বুদ্ধি বিবেককে তিনি প্রতি মুহূর্তে কিন্তু তার বুদ্ধি বিবেকের প্রতি সজাগ থাকে বলে তিনি কিন্তু একদিকে তার যে মানে বহিরঙ্গের যে ভাবটা রয়েছে এই নোংর কবিতা, সেই বহিরঙ্গের মাঝে তার যে অন্তরঙ্গ যে ভাব, যে অন্তরে যেটা দেখা যায় না, যেটা অনুভব করা যায়, সে অনুভবের দিক দিয়ে কিন্তু তিনি কিন্তু একেবারে অটল আছেন। বোঝা গেল স্যার? আচ্ছা, তো মোটামুটি প্রশ্ন যেগুলো ছিল আমরা এগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছি। ছাত্রছাত্রী যারা রয়েছে তারা তো খুব স্বাভাবিকভাবে বুঝছে যে স্যার যেগুলো বলতে চাইছেন। তো স্যার এই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে কবির যে ব্যাখ্যা, অন্তর্নিহিত ব্যাখ্যা, সেই জায়গা থেকে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা যদি একটুখানি বলে দেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ কি না, আমরা এখানে প্রথমে বললাম যে এখানে প্রতীক, এখানে প্রত্যেকটা শব্দে একটা প্রতীক হিসাবে কাজ করেছে। স্যার একটু বিরত করবো, একটা টেলিফোন রয়েছে, আমরা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছ? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। নমস্কার। হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলা থেকে কার্তিক ঘোষ বলছি। আচ্ছা বলো। আমার একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হলো নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, এর তাৎপর্যটা যদি একটু ব্যাখ্যা করেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, এটার ব্যাখ্যা। হ্যাঁ, ঠিক আছে, তুমি অনেক হয়তো ধন্যবাদ ক্লাসটা তোমাকে, তুমি শুনতে থাকো। প্রথম থেকে শুনলে হয়তো ক্লাসটা বুঝতে পারবে, আমরা অলরেডি বলেছি, আপনি স্যারের প্রশ্ন ছিল এটা। একদম। হ্যাঁ, তো আমি আরেকবার, তুমি যখন বলি নিস্তব্ধ মানে বলা, নিস্তব্ধ মানে নিজের একান্তে, আর সাগর গর্জন মানে তোমার ঘাত প্রতিঘাত। তো তোমার স্বপ্ন পূরণের জন্য যে ঘাত প্রতিঘাতকে সাগর গর্জন হিসেবে বোঝেন, প্রতীক হিসাবে। আর নিস্তব্ধ মানে নিজের যে নিস্তব্ধ মুহূর্ত, নিজের স্বপ্ন পূরণের যে ভাবনা, সে ভাবনাগুলোকে এগিয়ে যাওয়ার জন্য আমি যখন সম্মুখ সমরে যখন যাচ্ছি, মানে কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, সাগর গর্জন আমার উঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি তখন আমি, অর্থাৎ এখানে আক্ষেপ আমাকে শুনতে হচ্ছে। আমার স্বপ্নকে, আমার যে লক্ষ্যকে পূরণ করার জন্য আমার এই সাগর গর্জনের আক্ষেপ আমাকে, স্রোতের বিদ্রুপ আমাকে শুনতেই হচ্ছে। তাই নিস্তব্ধ মুহূর্তের মধ্য দিয়ে যখন আমি আমার জীবনের স্বপ্নকে পূরণ করার জন্য, আমার জীবন চলার পথকে পূরণ করার জন্য নিস্তব্ধ মুহূর্তকে আমি বেছে নিয়েছি।
আর বেছে নেওয়ার ফলে আমি যে এগিয়ে চলেছি, সেই এগিয়ে যাওয়ার মুহূর্তে আমার সাগর গর্জনে যেটা বাধা, ঘাত, প্রতিঘাত, সেই অংশে তুলনা করা হচ্ছে। এবার আমি যেটা বলছিলাম স্যার, বলুন স্যার। যে প্রতীকগুলো এই কবিতার সবচেয়ে বড় মূলধনের প্রতীক। আমি বলছিলাম এটা রূপক ধর্মী কবিতা। একদম। এখানে প্রত্যেকটা শব্দ একটা প্রতীক হিসেবে আছে। যেমন প্রথমে বললাম যে আমি সিন্ধু পার, এই সিন্ধু মানে মুক্তিলোক, এটা বুঝতে হবে। সিন্ধু কথার অর্থ মুক্তিলোক, মানে আমাদের লক্ষ্য পূরণের যে অন্তিম, আমি যেখানে যেতে চাই, অর্থাৎ সৃজনশীল জগৎ, যেখানে কবির ভাষা সাহিত্য সম্ভার। কবি যেখানে সাহিত্য সম্ভার অর্থে যে তার সৃষ্টিকে বোঝানো হচ্ছে সিন্ধু। আর নোঙর, আমি বলছি নোঙর মানে জীবনের যে প্রতি তীব্র আসক্তি, অর্থাৎ আমি যেতে চাই, করতে চাই, কিন্তু আমি পারছি না। এই পারছি না বাধার হচ্ছে নোঙর, জীবনের প্রতি আসক্তি, অর্থাৎ পিছু টান, সবসময় পিছু টান আছে। তারপর আরেকটা শব্দ আছে তট মানে কি মানব সংসার, অর্থাৎ পার্থিব জীবন ক্ষেত্র। যে পার্থিব মানে পৃথিবী থেকে যা আমি পাচ্ছি, আমার পাওয়া, আমার ভগবান আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমার মধ্যে যা যা রয়েছে, পৃথিবী যা দেখতে পাচ্ছি, সবে আমার পার্থিব। এই পার্থিব জীবন ক্ষেত্রকে বোঝানো হয়েছে তট অর্থে। সেখানে কিন্তু আমার একটা বাধা রয়েছে। সারা রাত বলতে এখানে আসক্তিপূর্ণ জীবন বোঝাচ্ছে। এই রাতের পুরো মুহূর্তটাকে কবি এখানে বলছেন আসক্তিপূর্ণ জীবন অন্তরঙ্গ হিসাবে। এই আসক্তিপূর্ণ জীবনকে বোঝানোর ক্ষেত্রে সারা রাত বোঝানো হয়েছে। তারপরে ধরুন দ্বার হচ্ছে এখানে অন্তরঙ্গ অর্থে লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম। দ্বার মানে লক্ষ্য পৌঁছানোর মাধ্যম, এটাও আমাদের জানতে হবে। মাস্তুল কি? মাস্তুল আরও গতিশীল করার জন্য, অর্থাৎ আমার চূড়ান্ত লক্ষ্যে উত্তীর্ণ হওয়ার জন্য যে ব্যবস্থা, সেটাকে মাস্তুল হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। আর ভাটা অর্থে কী বোঝানো হয়েছে? ভাটা অর্থে এখানে বোঝানো হয়েছে ছিল ব্যর্থতা আর অপ্রাপ্তি, যাকে বলি। আচ্ছা, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে একেবারে। এবং আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, খুব ইম্পর্টেন্ট ব্যাখ্যাগুলো। আমাদের হাতে আর মোস্ট প্রবাবলি 3 মিনিট আমরা পাচ্ছি। আর তো শেষ মুহূর্তে আপনার যেগুলো বলার, আমি আসবো তার আগে একজন কলার রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছ? হ্যালো, নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস জলপাইগুড়ি বলছি। একটু জোরে কথা বলো, তোমার কথা খুব খুব আস্তে আসছে, বলো। বললাম আমি অভিজিৎ বিশ্বাস জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, বলো। বললাম আমার প্রশ্ন হলো বাণিজ্য কি? বাণিজ্য আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। আচ্ছা, বাণিজ্য তরী কাকে বলে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, বেশ, ঠিক আছে, ধন্যবাদ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, প্রশ্নটা প্রথম দিকে হয়তো শুনলে বাণিজ্য তরী ব্যাখ্যা আমি করেছি। হ্যাঁ, বা দুটো অর্থ আছে। একটা বাণিজ্য তরী মানে যেটা বণিকরা যে বাণিজ্য সম্ভার নিয়ে যায়, পণ্য সামগ্রী। আর কবির এখানে বাণিজ্য তরী বলতে এখানে কবির সাহিত্য সম্ভারকে বোঝানো হয়েছে। কবির যে স্রষ্টা, তিনি তো নাবিক নন, ঠিক। তিনি তো নৌকা দিয়ে যাবেন। তার লক্ষ্য, তার যে স্রষ্টা শিল্পী, তার শিল্পী সত্তাকে তিনি সাহিত্য সম্ভার, তিনি একজন কবি। তাই এখানে বাণিজ্যতরী কবির যে সাহিত্য সম্ভারকে বোঝানো হয়েছে, এটা অন্তরঙ্গ রূপ। আর বহিরঙ্গ রূপ মানে বাণিজ্যতরী মানে পণ্য সামগ্রী। নাবিকরা যেভাবে বাণিজ্য তরী নিয়ে যান এক দেশ থেকে অন্য দেশে, সেটা অর্থে বোঝানো হয়েছে। বেশ, আমাদের হয়তো সময় একদমই নেই আজকে, আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে। আশা করি গোটা এই কবিতাটার ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো এবং কোনো রকম সমস্যা তোমাদের হয়নি, এবং খুব স্যার সুন্দর করে বুঝিয়েছেন অন্তর্নিহিত ব্যাখ্যাগুলো। স্যার, অনেক ধন্যবাদ জানাবো। একদম তোমরা ভালো করে পরীক্ষা দাও, এই আমার একদম ভালো হবে। আমি যারা যেভাবে বলেছি তোমরা আরও ভালো করে পড়ো, এবং যেভাবে বলেছি সেভাবে শুনে অবশ্যই তোমাদের লক্ষ্য পূরণ হবে, তোমরাও লক্ষ্যে এগিয়ে যাবে। লক্ষ্য পূরণ আমাদেরকে করতে হবে, এই কবিতার মধ্যেও রয়েছে লক্ষ্য পূরণ কীভাবে করতে হয়। বেশ, তোমরা লক্ষ্য পূরণ করবেই, আমাদের প্রত্যেকেরই সেই জায়গাটা জানাও রয়েছে। এগিয়ে চলো তোমরা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করবো। অসংখ্য তোমাদেরকেও ধন্যবাদ জানিয়ে, যারা ফোন করেছো, এতক্ষণ সময় দিয়েছো, অনুষ্ঠান দেখেছো, সমস্ত কিছুর জন্য সিটিভিএন এবং সিএনএ নজর রেখো। নমস্কার।